পদেরও তো কোনো ভিত্তি নাই, অস্তিত্ব নাই। তো সে কী করে এই আইন পরিবর্তন করে পার্লামেন্ট ছাড়া? এটাই তো বেআইনি। আর সেই আইসিটিতে সবার বিচার, একই মামলায় আমাদের বিরুদ্ধে মামলাও আছে, আবার আইসিটিতে নাকি বিচার হবে। এটা তো সম্পূর্ণ অবৈধ, অনৈতিকভাবে করা। আজকে আওয়ামী লীগকে কি কোনো কাজ করতে পারবে না, আর আওয়ামী লীগ করে দেখে তাদের গায়ে হাত তুলবে। আমার প্রশ্ন, মব জাস্টিসের নামে যারা খুন খারাপি করছে, এখানে তো জনগণ নাই, এখানে তো জঙ্গি সন্ত্রাসীরা করে যাচ্ছে। চাপাতি চাইনিজগুলোর সব কিছু নিয়ে সেই চিফ জাস্টিস থেকে শুরু করে নির্বাচন কমিশন থেকে শুরু করে সব জায়গায় তো হামলা করে করে তাদের পদত্যাগ করায়। ছাত্রদের দিয়ে শিক্ষকদের অপমান করানো, জুতার মালা গলায় পড়ানো, স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত সবার এইভাবে অপমান করা শেখাচ্ছে। এই জেনারেশনটার ভবিষ্যৎ কী? যারা শিক্ষকদের অবমাননা করা শেখাচ্ছে আর করাচ্ছে, আর কি সব কিছু গায়ের জোরে অস্ত্র দিয়ে। তো যারা এই অস্ত্র হাতে নিয়ে এইভাবে চিফ জাস্টিস থেকে শুরু করে জজ সাহেবদের রিজাইন করা, আইনজীবীদের পিঠে হত্যা করা, শিক্ষকদের অপমান করা, শিক্ষকদের হত্যা করা, সাংস্কৃতিক কর্মী, আইনজীবী, সাংবাদিক, যে পরিমাণ সাংবাদিকের উপর অত্যাচার এবং তাদের উপর তাদের জেল জুলুম এবং মামলা মোকদ্দমা দিয়েছে, অতীতে কখনো এরকম ঘটেছে? তো যারা এগুলি করছে, সাংবাদিকদের হত্যা করছে, তাদের বিচার হবে না? ওটা হলো নিয়মে হয়ে গেছে। কোন নিয়মে হলো এটা? দায় মুক্তি দিলেই কি দায় মুক্ত হয়ে যায়? দায় মুক্তি দিয়ে তো ইউনূস এটাই প্রমাণ করালো যে এরাই প্রকৃত অপরাধী, আওয়ামী লীগও না, অন্য কেউ না। কারণ তারাই তো এই অপকর্মগুলি করেছে বলেই এই মানুষ হত্যা হয়েছে, পুলিশ হত্যা হয়েছে, আইনজীবী হত্যা হয়েছে, সাংস্কৃতিক কর্মী হত্যা হয়েছে, সাংবাদিক হত্যা হয়েছে। আর মামলা সব আওয়ামী লীগের বিরুদ্ধে। কোনো আইনের শাসন নাই, বিচার পাওয়ার করার অধিকার নাই, আর অর্থনীতির অবস্থা তো একেবারেই ধস নেমে গেছে। শেয়ার মার্কেট থেকে তো অর্থ সব পাচার করে নিয়ে গেছে। আমাদের বিবেকবানরা কই? যারা সালমানের দোষ দিত, অমুকের দোষ দিত, তমুকের দোষ দিত, তাদের বিবেক চুপ কেন? কই তারা এখন কথা বলে না কেন? এত বড় বড় বিবেকবান সাংবাদিকরা, তাদের কোনো সমস্যা হয় নাই, তারা তো ভালোই আছে, যারা যে কজন ভালো থাকার। ডেইলি স্টার, প্রথম আলো থেকে শুরু করে বেশ কিছু তো বেশ দিব্যি চলছে, তাদের উপর তো কোনো চাপ নাই। তারা এত বিবেকবান হয়ে এখন বিবেকে তালা দেওয়া কেন, আমার সেই প্রশ্ন। এখন তো তাদের মুখে কথা শুনি না। আওয়ামী লীগের আমলে একটু হলে তো পারে একেবারে গেল 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 সবগুলো চিৎকার চোটে অস্থির। এখন তাদের বিবেকও বন্ধ। কোন দেশে বাস করি আমরা? কাদের জন্য কাজ করি? আবার দেখেন মমতাজ একজন গায়িকা, তার গান সারা বাংলাদেশ পছন্দ করে, তাকে গ্রেপ্তার করে কোর্টে নিয়ে কোর্টে আসার সময় তাকে তার গায়ে হাত তোলে, তাকে চট থাপ্পড় মারে, তার মারে। কীরকম অসভ্যতা! একজন একজন মহিলা তো, আর তোদের ঘরে মা আছে, বউ আছে, মেয়ে আছে, তা এইভাবে একটা মেয়ের গায়ে হাত তোলে কীভাবে তারা? এখন মানবতাবোধ কোথায়? সে মানবাধিকার সংস্থাগুলি কোথায়? তাদের এত বিভাগ বাংলা কোথায়, সেটা আমার প্রশ্ন। আওয়ামী লীগ অপরাধটা কী করেছে? আওয়ামী লীগ এদেশের মানুষের পেটে খাবারের নিশ্চয়তা দেয় নাই, দিয়েছে। আওয়ামী লীগ ঘরে ঘরে বিদ্যুৎ দিয়ে আলো জ্বালে নেই, আমরা আলো জ্বেলেছি। শিক্ষা, চিকিৎসা, মৌলিক অধিকার একে একে সবগুলো আমরা নিশ্চিত করেছিলাম। মানুষের জীবনে আমরা শান্তি নিরাপত্তা দিয়েছি। দিন রাত যখনই চলাফেরা করতো আমরা সেটা নিশ্চিত চলাফেরার ব্যবস্থা করে দিয়েছি। আজকে যতগুলো স্থাপনা আমরা করেছি, কাদের জন্য? সাধারণ মানুষ নিরাপদে চলতে পারে তার জন্যই তো। সে প্রথমে আগুন দিয়ে পোড়ালো, এখন আবার সেগুলি ব্যবহার করে। আমার করা কাজ যেগুলো এখন শেষ হয়েছে সেগুলো আবার উদ্বোধন করার সময় গাল ভরে কথা বলে যে তারা এদিকে করে ফেলেছে, 6-7 মাসের মধ্যে মধ্যে সব করে ফেললো। এটা হয় কখনো? আজকে বাংলাদেশের বর্ডার কোথায়? মিয়ানমার বর্ডারে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। লজ্জা হয় না যে একটা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিক্রি করে দেয় ক্ষমতায় থাকার জন্য? আজকে আমাদের দেশটা কোথায় নিয়ে যাচ্ছে? সারা দেশের মানুষকে কত বড় একটা বিপদের মুখে ফেলে দিয়েছে। আজকে যদি ওখানে মিয়ানমার গভর্নমেন্ট আক্রমণ করে,
সেই আক্রমণের ধাক্কা তো বাংলাদেশে এসে পড়বে। মানুষের জীবনের নিরাপত্তা দেবে কীভাবে এই ডক্টর ইউনূস? ক্ষমতার লোভী সে আজকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ধুলা মিশিয়ে দিচ্ছে। কি মানবিক করিডর অমক সমক, তার আবার নতুন নামও বদলাচ্ছে। দরকারটা কি? আমরা তো 11 লক্ষ রোহিঙ্গাকে মানবিক কারণে আশ্রয় দিয়েছি, সেগুলি বৃদ্ধি পেয়ে এখন প্রায় 13 লক্ষে দাঁড়িয়েছে। বলেছিল ক্ষমতা আসতে না আসতেই সব রোহিঙ্গাকে সে ফেরত দিয়ে দেবে। কথা বলেনি আন্তর্জাতিক ফোরামে, যে বলেছে দেশে বলেছে কই 8 মাসে কয়টা রোহিঙ্গা ফেরত দিতে পারছে? একটাও পারেনি। বরং আরও 1.5 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে ঢুকে গেছে। আজ পর্যন্ত যে কটা কথা বলেছে ডক্টর ইউনূসকে একটা কথাও রাখতে পেরেছে? রাখতে পারে নাই। সব মিথ্যা কথা ফুলচুরি দিয়ে মানুষকে ভুলিয়েছে। তো এই অবস্থায় তো একটা দেশকে আমরা শেষ হয়ে যেতে দিতে পারি না। কাজে যারা কথা কথা শুধু নির্দেশ, আমি নির্দেশ দিচ্ছি, প্রতিদিন মিছিল মিটিং করে লিফলেট করে মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার প্রতিবাদ করতে হবে। প্রতিবাদ করতে হবে যে সমানের সমান না হলে টিকে থাকা যাবে না, এবং সেইভাবে প্রস্তুতি হয়ে নামেন। আজকে 10ই যারা মে এমন কি বাড়িতে কারণ হামলা হলো করছে যে তাদের আওয়ামী লীগকে সকল উপযুক্ত কার্যক্রম শিক্ষা থেকে দিতে নিষিদ্ধ হবে। করা হলো? এর কারণটা কি জানেন? রাজনৈতিক দলকেও বিচার করা যাবে, সে আইনও করে রেখেছে। যাক, আমার মনে হয় একদিক দিয়ে ভালো, ইউনূস আমাদের একটা জিনিস শিখালো, কিভাবে প্রতিশোধ নিতে হয়, কিভাবে একটা দলের বিচার করতে হয়। আজকে যে আইন করে গেল, এই আইনে একদিন ওই ডক্টর ইউনূস আর উপদেষ্টা পরিষদ তার সমন্বয়ক যারা আজকে মানুষ খুন করেছে, এবং কি যারা এই বিএনপি জামাতের যারা আমাদের নেতা কর্মী যেখানে যেখানে খুন করেছে, আজকে হয়তো আমরা বিচার চাইতে পারি না, কিন্তু একটা দিন আসবে সেই সময় এই সমস্ত জঙ্গির দল থেকে শুরু করে সবগুলির বিচার এই ট্রাইব্যুনালে করা যাবে। সেই সুযোগটাও সে করে দিল, আর আমরা সেই দিনের অপেক্ষায় আছি যে নিশ্চয়ই একদিন দিন আসবে, আর এর বিচার আমরা করে যারা আপন জন হারিয়েছেন, স্বজন হারা বেদনা দিয়ে বসে আছে, তাদের প্রতি ন্যায় বিচার আমরা দিতে পারব। 2024 সালের যে নির্বাচন, আমরা আইন করে নির্বাচন কমিশন গঠন করি। নির্বাচন যে হয়েছিল সেই নির্বাচনে কেউ কিন্তু একটা কথাও বলতে পারেনি। অত্যন্ত শান্তিপূর্ণভাবে সফলভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়, কিন্তু চক্রান্ত আমাদের পিছে ছাড়ে না। এই চক্রান্তটা দেখলাম আমরা 2024 সালের 7 জুলাই ছাত্রদেরকে কোটা আন্দোলন এবং বৈষম্য বিরোধী আন্দোলন। আসলে তখন কোনো কোটা ছিলই না, একটা মামলা হয়েছিল, যাক সেটাও সরকারের পক্ষ থেকেই, কিন্তু আমরা সেই রায়টা, হাইকোর্টের রায়টা স্থগিত করে দিই, এবং কোটা কিন্তু থাকে না। কিন্তু তারপর আন্দোলন চলতে থাকে, আমরা কথা বলে সমস্ত দাবি মেনে নেওয়ার পরেও দেখা গেল যে তারা এক দফা দাবি, কিন্তু 7 জুলাই থেকে 14 জুলাই পর্যন্ত ছাত্রছাত্রীরা যখন আন্দোলন করে, পুলিশ কিন্তু তাদের কিছুই বলেনি। কিন্তু 15 জুলাই থেকে আমরা দেখি পুলিশ ফাঁড়িতে আগুন দেওয়া, আক্রমণ করা, অস্ত্র লুট করা, পুলিশ হত্যা করা, এমনকি পুলিশের লাশ জ্বালিয়ে দেওয়া, একেবারে ফাঁড়ির মধ্যে পুলিশকে পুড়িয়ে দেওয়া, ঢাকা শহর থেকে শুরু করে 460টা থানা আক্রমণ এবং জ্বালাও পোড়া করা হয়। মেট্রো রেলে আগুন দেওয়া হয়, সেই সাথে ব্যাংক, হাসপাতাল, সেতু, সড়ক, সেতু ভবন, সড়ক ভবন, বিটিভি ভবন এবং দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় ভবন, বিআরটিসি ভবন, আওয়ামী লীগ নেতা কর্মীদের উপর আক্রমণ, আওয়ামী লীগের সমস্ত অফিস, পার্টি অফিস, দলীয় অফিস, মুক্তিযুদ্ধ কমপ্লেক্স, সারা বাংলাদেশে জ্বালাও পোড়াও শুরু করে দেয়। এই একটা অবস্থার মধ্যে যখন 6 জন মারা গেল, আমরা কিন্তু সাথে সাথে জুডিশিয়াল এনকোয়ারি কমিটি করে দিলাম, এবং সেই এনকোয়ারি কমিটি কাজও শুরু করলো। কিন্তু এই যে হত্যাকাণ্ডটা, এটাই কিন্তু অব্যাহত থাকলো, এবং এই হত্যাকাণ্ডটা এমনভাবে ঘটছে যে সেখানে যে বুলেটটা ব্যবহার করা হলো 7.62 বুলেট, এই বুলেট তো আমাদের পুলিশ ব্যবহার করে না, তাই বুলেটটা কোত্থেকে আসলো? স্নাইপার রাইফেল দিয়ে যে গুলি করা হচ্ছে, এই গুলিগুলি কে করলো, কাদের হাতে অস্ত্র? এটা এনকোয়ারি করার জন্য যখন আমরা দিলাম, এর মধ্যেই 5ই আগস্ট আপনারা জানেন যে সেই সময়ে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পোড়ানো হলো, সংসদ ভবন, গণভবন, সুধা সদন, রেহানার বাসা, সবগুলি লুটপাট, অগ্নিসংযোগ, মানে এমনভাবে সেরা এই ধরনের ধ্বংসাত্মক কার্য শুরু করা হলো। তার উপর তো অত্যাচার নির্যাতন ছিলই। ওই অবস্থায় আমি সরে যেতে হলো আমাকে, এবং দেখা গেল যে আরও বেশি অত্যাচার নির্যাতন শুরু হলো।
আওয়ামী লীগের নেতা কর্মীরা কারো একটা ঘরবাড়ি নাই, নাহলে প্রায় 70-80 হাজার মানুষের বিরুদ্ধে মামলা, আর এজাহারভুক্ত আসামি তো আছেই, আবার অজ্ঞাতনামা, সব মিলে প্রায় 4-5 লাখ তো হবেই। আর যেভাবে আমাদের অফিস আদালত যা কিছু পুড়িয়েছে, তাও প্রায় 1 কোটি স্থাপনা সারা বাংলাদেশে পোড়ানো জ্বালানো হয়েছে। একের পর এক মানে সম্পদ ধ্বংস, ইন্ডাস্ট্রিগুলি বন্ধ, অনেক ইন্ডাস্ট্রিতে আগুন দেওয়া হয়েছে এবং ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে। শ্রমিকরা প্রায় লাখখানেক শ্রমিক কিন্তু বেকার হয়ে গেছে, মানুষের আয় কমে গেছে, মানুষের হাতে। আর সবচেয়ে জিনিস যেটা আমাদের কাছে অবাক লাগে, যে প্রকাশ্য দিবালোকে চাপাতি, চাইনিজ কুড়াল, লাঠি, সোটা, আগ্নেয়াস্ত্র সব নিয়ে আক্রমণ করা। তারা ছাত্র অসমন্বয়ক, তাদের সব শক্তি, এদের সাথে ছাত্র এবং তাদের সাথে আর কারা আছে সেটাই বড় কথা। এবং এই যে হত্যাকাণ্ডগুলি ঘটিয়েছে বা যেভাবে আক্রমণ করেছে, কিন্তু মামলা দিয়েছে কার বিরুদ্ধে? সব আওয়ামী লীগের বিরুদ্ধে। ওই 15 জুলাই থেকে যত হত্যাকাণ্ড, অগ্নিসন্ত্রাস, জ্বালাও পোড়াও ঘটনাগুলি ঘটেছে, যারা ঘটিয়েছে তাদের দায় মুক্তি দেওয়া হলো, তাদের ইন্ডেমনিটি দেওয়া হলো। এদের বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না, এদের কোনো শাস্তি দেওয়া যাবে না, কোনো ব্যবস্থা নেওয়া যাবে না। কেন? এটা তো আমার প্রশ্ন, যে এত বড় অপরাধ যারা করবে তাদের দিল দায় মুক্তি, আর এই ঘটনার সমস্ত দায় দায়িত্ব আওয়ামী লীগ নেতা কর্মীদের উপরে মিথ্যা মামলা দিয়ে হয়রানি। সকলের বিরুদ্ধে কি? খুনের মামলা। প্রথম যুগে তো খালি খুনের মামলাই দিয়ে গেল, খুন এবং বিস্ফোরক মামলা। আর অজ্ঞাতনামার এই সুযোগ ধরে চাঁদাবাজি এমন হারে, আর কারো বাড়িতে ঘর বাড়ি সব কিছু জ্বালিয়ে পুড়ে ছাড়খাড় করা। যেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা আছে, সেনাবাহিনী আছে, তাদের সামনেই এই চাপাতি নিয়ে ইনি ঘুরে বেড়াচ্ছে। উচ্চ আদালত, প্রধান বিচারপতি থেকে শুরু করে একবারে মানবাধিকার কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, নির্বাচন কমিশন, সব কিছু কিন্তু এই অস্ত্র আর লাঠির জোরে তাদেরকে পদত্যাগ করানো। আর স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, ছাত্রছাত্রীরা তাদের শিক্ষকদের অপমান করা এবং তাদেরকে জোর করে পদত্যাগ করানো, এইরকম একটা অরাজকতা তারা সৃষ্টি করলো। এটা শুধু এই ইউনূস ক্ষমতা দখল, আর এই ক্ষমতা দখলের পর থেকে এই সমস্ত অপকর্মগুলি চলছে। গত 10 তারিখে আমরা কি দেখলাম? আওয়ামী লীগের সকল কর্মকাণ্ড নিষিদ্ধ করা হলো। কেন? যত হত্যার দোষ আমাদের উপরে, অথচ হত্যাকাণ্ডের শিকার কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মী বেশি। নাহলে আওয়ামী লীগের 2-3 হাজার নেতাকর্মীকে তারা হত্যা করেছে, পরিবার পরিজন সহ। তাদের সেভাবেও হত্যাকাণ্ড চলেছে, কাউকে পুড়িয়ে মেরেছে, মেরে পা বেঁধে ঝুলিয়ে দিয়েছে। তার উপর হামলা মামলা তো আছে। আমার তো মনে হয় যে আওয়ামী লীগের যত নেতাকর্মী সবার বিরুদ্ধে মামলা, একটা না একাধিক মামলা। এই মামলা শুধু আওয়ামী লীগের নেতাকর্মীর উপরে না, সাংবাদিকদের উপর মামলা, পুলিশ তো আছেই, এমনকি সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মচারী বা যারা উচ্চপদস্থ অফিসার, অবসরপ্রাপ্ত বা কর্মরত কেউ বাদ দেয়নি, তাদের উপরে এরকম মামলা, তাদের পাসপোর্ট নিয়ে যাওয়া, তাদের উপরে জুলুম অত্যাচার। কোনো শ্রেণী পেশার লোকই বাদ যায়নি। সংখ্যালঘু সম্প্রদায়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কোনো সম্প্রদায় কিন্তু বাদ যায়নি। তাদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলি ধ্বংস করা, তাদের উপরে আক্রমণ, বাড়ি বাড়ি যাওয়া, লুটপাট করা, এবং হিন্দু বাড়িগুলিতে যেহেতু লুটপাট, মেয়েদের উপরে পাশবিক অত্যাচার, এবং শিশু নারী প্রতিদিনই ধর্ষিতা হচ্ছে। কোনো নালিশ করতে পারবে না, মামলা করতে পারবে না, বিচার চাইতে পারবে না। এই অবস্থা চরমভাবে চলছে। এর দায় দায়িত্ব কার? কই আওয়ামী লীগের আমলে তো এরকম ছিল না। আমরা তো আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রেখেছি, মানুষের জীবনের শান্তি নিরাপত্তা দিয়েছি। তা আমাদের অপরাধটা কী ছিল? আজকে চক্রান্ত করে, ষড়যন্ত্র করে, অস্ত্রধারীদের দ্বারা, সন্ত্রাসীর দ্বারা এবং জঙ্গিদের দ্বারা এই ডক্টর ইউনূস ক্ষমতা দখল করেছে। তার ক্ষমতার শক্তি তো হচ্ছে সন্ত্রাসী বাহিনী, যারা আন্তর্জাতিকভাবে যাদেরকে স্বীকৃতি দেওয়া হয় না, যাদেরকে ব্যান করে দেওয়া হয়েছে, তারাই বাংলাদেশে এখন ক্ষমতায়। এবং তারা প্রকাশ্য দিবালোকে অস্ত্র নিয়েও ঘোরে, এবং এখানে কারো কিছু বলার নাই, কোনো বিচার নাই, আচার নাই।
এরকম একটা অবস্থার মধ্যে দেশ চলে যাচ্ছে। সেই অবস্থা হঠাৎ আমাদের উপর আরও জুলুম, কি আওয়ামী লীগের সমস্ত কর্মকাণ্ড নিষিদ্ধ এবং আমরা নাকি সব খুন করে ফেলেছি। যখন কোনো মানুষকে ক্ষতি করে, যখন মানুষকে যারা হত্যা করবে, তাদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা অবশ্যই ব্যবস্থা নেবে এবং তাদের নিজেদের নিরাপত্তারও ব্যাপার। পুলিশকে যখন পিটিয়ে পিটিয়ে হত্যা করে, তখন পুলিশ কি আর অন্য পুলিশ কি তাদেরকে বাঁচাতে যাবে না? তো সেটা হলো অপরাধ। কিন্তু যাকে মারা হলো, যে ভিকটিম, তার কোনো বিচার সে পাবে না, তার কিছু করার নাই। এই হলো ইউনূসের মানে রাষ্ট্র পরিচালনা। এবং আজকে 10ই মে এমন কি কারণ হলো যে হঠাৎ আওয়ামী লীগকে সকল কার্যক্রম থেকে নিষিদ্ধ করা হলো? এর কারণটা কি জানেন? কারণ আর কিছুই না, ক্ষমতায় এসে একদিকে দুর্নীতি করা, অর্থ বানানো, অর্থ পাচার করা তো আছেই, তার উপর আজকে আমাদের দেশ বিক্রি করে দেওয়া হচ্ছে। ডক্টর ইউনূসের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা নিজেই বলেছেন যে মিয়ানমারের যে বর্ডার, সেই বর্ডারে বাংলাদেশের কোনো নিয়ন্ত্রণ নাই। বাংলাদেশের বর্ডারে নিয়ন্ত্রণ থাকবে না তো সরকার আছে কি কাজে? সরকার কি করে? সরকারের কি কোনো দায়িত্ব নেই? কই, আওয়ামী লীগ যখন ক্ষমতা ছিল তখন তো এই অবস্থা ছিল না? আমি থাকতে তো প্রত্যেকটা বর্ডারের নিয়ন্ত্রণ নিশ্চিত করা ছিল, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সম্পূর্ণভাবে সুরক্ষিত ছিল। তা আজকে নাই কেন? তার জবাব ডক্টর ইউনূসকে দিতে হবে। আসল কথা হলো, সে তো দেশ বিক্রি করবার মুচলেখা দিয়ে ক্ষমতা এসেছে। এই জন্যই তো মিয়ানমারের বর্ডার এখন অরক্ষিত। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব প্রশ্নের সম্মুখীন, কারণ তার ক্ষমতার দখলটা হচ্ছে যে সন্ত্রাসী এদের হাতে, তাদের নিয়ে। আজকে মিয়ানমারের যারা বিদ্রোহী, সেই বিদ্রোহীদেরকে যদি জান্তা সরকার, মিয়ানমারের যে সরকার আছে, তারা যদি এই বিদ্রোহীদের উপরে আক্রমণ চালায়, এদেরকে যে আমাদের বর্ডারে জায়গা দিচ্ছে, তার পরিণতি কী হতে পারে সেটা একবার চিন্তা করেন। মিয়ানমার সরকার যদি এর উপর আক্রমণ করে, যদি এয়ার অ্যাটাক করে বা মর্টার শেল মারে, সেগুলি কোথায় এসে পড়বে? শুধু কি তাদের উপরে পড়বে? সেটা তো বাংলাদেশের মাটিতেও পড়বে। ইউনূসকে ঠেকাতে পারবে? কীভাবে ঠেকাবে সেটা আমার প্রশ্ন। অর্থাৎ বাংলাদেশের মানুষকে বা দেশটাকেই সে মনে হয় যেন তার একটা রণক্ষেত্র বানিয়ে রেখেছে। যত শক্তি প্রয়োগ করছে সাধারণ মানুষের উপর আর আওয়ামী লীগ নেতাকর্মীর উপর। আর এখানে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার কোনো চেষ্টাই তার নাই। দেশটাকে বিক্রি করে দিয়ে আজকে দেশের মানুষের জীবন মান সব অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। আমরা দেখেছি যে একদিন বিএনপি লুটপাট করেছে, দখল করেছে, আগুন দিয়েছে। এখন আবার তাদের সাথে জুটেছে এনসিপি, তারাও এখন দখল লুটপাট শুরু করে দিয়েছে। আর 15 জুলাই থেকে যারা এই হত্যাকাণ্ড ঘটেছে, সব দায় মুক্তি দিয়ে তাদেরকে লালন পালন করছে। তার মানে সাধারণত একটা রাষ্ট্রে মানুষের জীবনের শান্তি নিরাপত্তা দিতে হলে দুষ্টের দমন, শিষ্টের পালন করতে হয়। আর ইউনূস সরকারের নিয়ম হচ্ছে দুষ্টদেরকে তার আওতা রাখা, ছায়াতলে রাখা, তাদেরকে মদত দেওয়া, আর যারা নিরীহ সাধারণ মানুষ তাদের উপরেই জুলুম অত্যাচার করা, এটাই করে যাচ্ছে। এই যত ধ্বংসযজ্ঞ আজকে হলো, এর সাথে যারা জড়িত তাদের কেন বিচার হবে না, সেটাই আমার প্রশ্ন। আওয়ামী লীগ এখানে ক্ষতিগ্রস্ত, সব থেকে বেশি আওয়ামী লীগের উপর জুলুম হয়েছে। আবার সেই আওয়ামী লীগের উপরেই নিষেধাজ্ঞা দেওয়া হয়। এই নিষেধাজ্ঞা আমরা কখনোই মানতে পারি না, এটা আমরা মানি না। কারণ আওয়ামী লীগ ভেসে আসেনি। আওয়ামী লীগ এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করার সংগ্রাম সবসময় করে গেছে। কারণ আওয়ামী লীগ এদেশের মানুষকে অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষার সুযোগ দিয়েছে, জীবন মান উন্নত করেছে, গ্রাম পর্যায় পর্যন্ত সার্বিক উন্নতি হয়েছে। বিশ্বে আমার দেশের মানুষ তারা যেন একটা মর্যাদা নিয়ে চলতে পারে, সেই ব্যবস্থাটা আমরা করেছি। ইউনূস সাহেব ক্ষমতায় আসার পর উনি নিজে কি পেয়েছেন আর দেশের মানুষকে কী দিয়েছে, সেটাই আমাদের প্রশ্ন। তিনি কি পেয়েছেন আপনারা দেখেন। এক তো সে শ্রমিকদের অর্থ আত্মসাৎ করেছে, তার নিজের কোম্পানির শ্রমিক। নিয়ম আছে প্রত্যেক কোম্পানি তার প্রফিটের 5% শ্রমিক কল্যাণ ফান্ডে জমা দেবে। ইউনূস কোনোদিন তা জমা দেয়নি। শ্রমিকরা যখন দাবি করলো, তাদের অনেককে চাকরি থেকে বের করে দিল, তারা মামলা করলো। আর সেই মামলায় সাজাপ্রাপ্ত আসামি, শ্রমিক আদালতে সাজাপ্রাপ্ত আসামি হচ্ছে ইউনূস, ডক্টর ইউনূস।
তিনি কিন্তু শ্রমিকদের অর্থ আত্মসাৎ করে সাজাপ্রাপ্ত আসামি। দুর্ভাগ্য বাংলাদেশের যে সাজাপ্রাপ্ত আসামি আজকে ক্ষমতার শিখরে বসে আছে, তাও অস্ত্রধারী সন্ত্রাসীদের দ্বারা। ক্ষমতায় বসেই তার বিরুদ্ধে আয়কর ফাঁকিদার মামলা, দুর্নীতির মামলা, প্রায় 5টা দুর্নীতির মামলা হয়েছিল। গ্রামীণ ব্যাংকের আত্মসাৎ, পয়সা আত্মসাৎ, গ্রামীণ টেলি কমিউনিকেশনের টাকা আত্মসাৎ, এই সমস্ত আত্মসাৎ, মানি লন্ডারিং সব কিছু অডিট রিপোর্ট এবং তদন্তে বেরিয়ে এসেছে এবং তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। তার যে ট্যাক্স ফাঁকির মামলা, প্রায় 1100 কোটি টাকার ট্যাক্স ফাঁকি, সেখানে 666 কোটি, দুঃখিত, 666 কোটি টাকার যে মামলাটা, তার রায় হওয়ার কথা ছিল 6ই আগস্ট। এই জন্য 5ই আগস্টে এমন একটা পরিবেশ সৃষ্টি করলো যেন ওই রায় আর দিতে না পারি, আর ক্ষমতা এসে সব মামলা প্রত্যাহার করে নিল। যে মামলা রায় দিতে তখন অপেক্ষাবান, সে মামলা কিভাবে সে প্রত্যাহার করে? এটা সম্পূর্ণ একটা অনিয়মের মধ্য দিয়ে সমস্ত মামলা সে প্রত্যাহার করে নিয়েছে। কিন্তু যতই প্রত্যাহার করুক, শেষে শ্রম আদালতে সাজাপ্রাপ্ত আসামি, এটা তো আর কোনোদিন মুছে যাবে না। এটা কিন্তু মানুষ চিরদিন মনে রাখবে, শ্রমিক শ্রেণীও মনে রাখবে। কারণ আজকে তার কারণে লক্ষ লক্ষ শ্রমিক আজকে চাকরি হারা। মহিলা শ্রমিকরা, গার্মেন্টস বন্ধ হয়ে গেছে, তারা বাড়ি ফিরে গেছে খালি হাতে, তাদের চোখের পানিতে তার জীবন কাটে। এই অবস্থা সে সৃষ্টি করেছে। কিন্তু নিজে কি পেয়েছেন? ক্ষমতা এসেই তিনি ম্যান পাওয়ারের ব্যবসা নিয়ে নিয়েছেন। এই বয়সে এত ব্যবসা দিয়ে যাবে কোথায়, খাবে কি? আমার সেটাই প্রশ্ন। ম্যান পাওয়ারের ব্যবসা জনশক্তি রপ্তানি করবে। ডিজিটাল ওয়ালেট গ্রামীণ টেলিকমের অধীনে তিনি চালু করেছেন টাকা লেনদেনের ব্যবসা। যেমন বিকাশ, নগদ আছে, ঠিক সেইভাবে সেও সেই ব্যবসা করবে। তাছাড়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, সেটাও তার একটা ব্যবসা। হাসপাতাল প্রতিষ্ঠা, সেটাও একটা ব্যবসা। গ্রামীণ ব্যাংকের শেয়ার, গ্রামীণ ব্যাংকটা সরকারি টাকায় করা। আমি নিজে গ্রামীণ ব্যাংকে 400 কোটি টাকা দিয়ে এই ব্যাংকটা শক্তিশালী করে দিয়েছিলাম। এটা পাবলিক প্রপার্টি, জনগণের অধিকার। এখানে 25% হয়েছে সরকারের, সে সেই ভাগটাও অংশটাও কেড়ে নিয়ে গেছে। মাত্র 5% আছে, বাকি সবটা সে আত্মসাৎ করেছে। এবং এইভাবেই গ্রামীণ ব্যাংকটাকেও সে গ্রাস করে ফেলেছে। গ্রামীণ ব্যাংকের সম্পত্তি, সেখানেও সে প্রায় 11,000 স্কোয়ার ফিটের একটা ফ্লোর বিনা পয়সা নিয়ে নিয়েছে। সেখানে ইউনুস সেন্টার বসিয়ে দিয়ে সেখান থেকে যত মিথ্যা কথা বানানোর কারখানা, ওটা যত অপপ্রচার চালানোর কারখানা, আর ওনার গুণগান গাওয়ার কারখানা বানিয়ে রেখে দিয়েছে। সেখানে টাকা দিয়ে লোক রাখে। একই সাথে নিজের যেমন আয়কর দেয় না, ফাঁকি দেয়, আবার গ্রামীণ ব্যাংকের আয়করও 5 বছরের জন্য সে মুক্ত করে নিয়েছে। কেন? এটা তো একটা প্রফিটেবল বিজনেস, এটা তো নিতে পারে না। ইউনুস আসলে এই যে ছাত্র শিক্ষক এদেরকে নিয়ে, যাদেরকে বিশেষ করে তার যে ভারতের বাহিনী আছে, অস্ত্রধারী সন্ত্রাসী জঙ্গি সমন্বয়ক এবং সমস্ত জঙ্গি সংগঠন, তাদেরকে নিয়ে তার যে আন্দোলন, এই আন্দোলনটা হচ্ছে দৃষ্টি ফেরানোর জন্য। কারণ সে তো দেশটা বিক্রি করে দিচ্ছে, দেশটা বিক্রি করে দেবে, সেই জন্যই সে আওয়ামী লীগ নিষিদ্ধ করার আন্দোলন করাচ্ছে। যেখানে আন্দোলন চললে পরে আমাদের যখন ছাত্র, শিক্ষক, ওলামা মাশায়েখ, সুফিবাদী যারা আন্দোলন করেছে, মাদ্রাসার শিক্ষক, শ্রমিক, যে যখন আন্দোলন করেছে, তাদের উপর দমন পীড়ন, সাউন্ড গ্রেনেড, গুলি, লাঠিচার্জ এগুলি করেছে। ছোট্ট শিশু কোলে শিক্ষয়িত্রী মাকে গরম পানি মারা হলো। আর এদিকে ডক্টর ইউনূসের ফরমাইশি আন্দোলনে রাস্তায় যারা অংশগ্রহণ করলো, তাদের গরম যাতে না লাগে, তাদের জন্য রোদে কষ্ট না হয়, সেই জন্য ঠান্ডা পানির ঝর্ণা দিয়ে তাদের গরম তাড়ানো হলো। আল্লাহটা কত বেশি আপনারা একবার ভেবে দেখেন তো, যে তাদের আরামের ব্যবস্থা করা হলো। কারণ তারা আওয়ামী লীগ নিষিদ্ধ করার আন্দোলন করছে, এটা তো ইউনূসেরই তৈরি করা এবং তার ফরমাইশি আন্দোলন এটা। এবং সেই আন্দোলনকে সামনে রেখে সে আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা নিল। একটা কথা তার ভুলে গেলে চলবে না, আওয়ামী লীগ জনগণের ভোটে নির্বাচিত সরকার গঠন করেছে। আমরা এখনও জনগণের ভোটে নির্বাচিত। এবং আওয়ামী লীগ প্রতিষ্ঠা হয়েছে 1948 সালে,
এই 48 সাল থেকে এ পর্যন্ত আওয়ামী লীগ জনস্বার্থে কাজ করেছে। আজকে বাংলাদেশের যত অর্জন শুধুমাত্র তা আওয়ামী লীগই দিয়েছে। আওয়ামী লীগ এখানে নিজেদের স্বার্থে কাজ করেনি, জনগণের স্বার্থে, জনগণের কল্যাণে আমরা কাজ করেছি। প্রকল্পগুলি একে একে সব বন্ধ, টাকাগুলি গেল কোথায়? 7,97,000 কোটি টাকার বাজেট আমি দিয়ে আসলাম 30শে জুলাই, 1 জুলাই থেকে সেই বাজেট কার্যকর। তো এই টাকাগুলি কি করলো সেটাও তো আমার প্রশ্ন। সবই লুটি খাওয়া। এবং আপনারা দেখেন তার ওই উপদেষ্টা, সমন্বয়ক রাতারাতি সব কেমন শত শত কোটি টাকার মালিক হয়ে গেল। কোত্থেকে আসলো এত সম্পদ? আজকে আমরা এটি বলবো যে দেশে তো আইনের শাসন বলে কিছু নাই। যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য জাতীয় সংসদে যে আইন পাশ হয়েছিল 1973 সালে, সেই ট্রাইব্যুনাল ছিল যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য। আজকে সেই ট্রাইব্যুনাল সংশোধন করেছে কেন? আওয়ামী লীগের বিচার করবে, আমাদের বিচার করবে। আমাদের সব মামলা, যত মিথ্যা খুনের মামলা, সেগুলি সাজিয়ে গুছিয়ে এই সাজাতে সময়ই লাগলো তাদের, এখন সেগুলি দিয়ে তারা বিচার করবে। যেটা যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য, সেটা তারা কিভাবে সংশোধন করে? সংসদে পাশ করা আইন সংশোধন করতে হলে সেটা তো সংসদেই পাশ করাতে হবে, তারপরে সেটা কার্যকর হবে। আর যে আইনের সাথে মানুষের জীবন মরণ প্রশ্ন রয়েছে, সে আইন কখনো এভাবে অবৈধভাবে ক্ষমতা দখলকারী, যার কোনো জনগণের ম্যান্ডেট নাই। কারণ ইউনূস জনগণের ম্যান্ডেটে ক্ষমতা আসেনি। ইউনূস যে পদে বসে আছে, এই পদ সংবিধানের কোনো জায়গায় তার স্বীকৃতি নাই। সন্ত্রাসের মাধ্যমে চক্রান্ত করে সেই ক্ষমতা সে দখল করেছে, এটা তো সে নিজে স্বীকার করেছে। বিল ক্লিন্টন ফাউন্ডেশনের অনুষ্ঠানে যে সে বলেছে যে এই আন্দোলনের কোনো নেতা ছিল না, এই আন্দোলন তার মেটিকুলাস ডিজাইনের ফল। সেভাবে সে শেখ হাসিনাকে রিমুভ করেছে এবং সে ক্ষমতা বসেছে। কি চমৎকার কথা, ক্ষমতাকে দখল করে নিয়েছে, দখলটা ভালোই বোঝে। তো সেইখানে সে বসে এই সংসদে পাশ করা আইন, জনপ্রতিনিধিদের দ্বারা পাশ করা আইন কীভাবে সে সংশোধন করে, এবং সেখানে আবার মানে একটা ট্রাইব্যুনাল আর একটা ট্রাইব্যুনালও বসিয়ে দিচ্ছে, এবং রাজনৈতিক দলকেও বিচার করা যাবে সে আইনও করে রেখেছে। যাক, আমার মনে হয় একদিক দিয়ে ভালো, ইউনূস আমাদের একটা জিনিস শিখালো, কীভাবে প্রতিশোধ নিতে হয়, কিভাবে একটা দলের বিচার করতে হয়, কিভাবে বিচার করতে হবে, সেগুলি ভালোভাবেই সে বোঝাচ্ছে। এই ট্রাইব্যুনাল আইন নির্বাহী ক্ষমতা বলে সে করেছে। আজকে হয়তো আমাদের বিচার করবে, দিন একভাবে যাবে না। কারণ এই তার যে ষড়যন্ত্র, আজকে ষড়যন্ত্র শুধু এখানে না, জাতির কাছে আজকে উন্মোচিত হয়ে গেছে। তার যে দুর্নীতি আর ক্ষমতা এসে আগে যে নিজের স্বার্থটা দেখা, এটা কিন্তু আজকে জাতীয় আন্তর্জাতিকভাবে প্রকাশিত হয়ে গেছে। কাজেই এই অবস্থা থেকে বাংলাদেশের মানুষকে মুক্তি দিতে হবে। তার জন্য সকলকে এক হতে হবে, যাতে করে বাংলাদেশের মানুষের জীবনে আবার আমরা শান্তি নিরাপত্তা আনতে পারি, বাংলাদেশের মানুষের জীবন আবার উন্নত করতে পারি, আর্থসামাজিক উন্নতি করতে পারি। সেদিকে লক্ষ্য রেখে আমাদের কাজ করতে হবে। এটাই আমার আহ্বান। যা কিছু আছে তাই নিয়ে এখনই প্রস্তুত হয়ে জনগণকে সাথে নিয়ে জনগণের কল্যাণে এই সরকার হটানোর জন্য যা যা করা দরকার সবাইকে করার জন্য আহ্বান জানাচ্ছি। ইনশাল্লাহ জনতার জয় হবেই হবে। সবাইকে ধন্যবাদ। যেখানে প্রত্যেকটা প্রতিষ্ঠান থেকে জাতির পিতার নাম মুছে ফেলছে, জাতির পিতার প্রতি অবমাননা করছে, যেখানে বঙ্গবন্ধু ভবন ভেঙে গুড়িয়ে দিয়েছে, তা আমি যে কাজগুলি উন্নয়নের জন্য করছি সেগুলো ভেঙে দিক, সব মুছে ফেলুক। আমার করা জিনিস সব কিছু সেগুলিকে আবার উদ্বোধন করে আবার নিজে সেখানে খুব বাহবা নেবার চেষ্টা করে, তার তো লজ্জা হওয়া উচিত। আসলে লোকটা চরম বেহায়, লজ্জা শরম নাই। ইউনূসের ক্ষমতা দখলের আকাঙ্ক্ষা বহুদিনের। 2007 সালে যখন এমার্জেন্সি সরকার হয় তখন সে চেষ্টা করেছিল, কিন্তু ব্যর্থ হয়েছিল, পারেনি, তার পার্টি তৈরি করতে পারেনি। কিন্তু তারপরে ও দেখা যাচ্ছে তার আকাঙ্ক্ষা মানে সীমাহীন। 2024-এর নির্বাচন, সে নির্বাচন যাতে না হয়, এই বাইডেন সরকার এবং হিলারি ক্লিন্টন ব্যাপকভাবে প্রচেষ্টা চালায়। তার কারণ আপনারা জানেন যে পদ্মা সেতু নির্মাণের যখন সিদ্ধান্ত হয়, ইউনূস গ্রামীণ ব্যাংকে এমডি পদে ছিল,
এমডি পদে আইনে ছিল মাত্র 60 বছর বয়স পর্যন্ত থাকতে পারে, কিন্তু সে ওই আইনের কোনো তোয়াক্কা করে নাই। 70 বছর বয়স হয়ে গেছে, তাও সে ছাড়ে না। আসল কথা, গ্রামীণ ব্যাংকের যত টাকা সে লুটে খেত। এমডি পদ ছাড়লেও লুটতে পারবে না, লুট করে খেতে পারবে না, সেই জন্য ছাড়বে না। তখন আমেরিকার হিলারি ক্লিন্টনও আমাকে ফোন করে, ইউনূসকে এমডি রাখতে হবে। তাকে বলছিলাম যে তুমি তো আইনজীবী, বয়সটা যদি কমিয়ে দিতে পারো তাহলে থাকতে পারে। তো এইভাবে একটা অবৈধভাবে সে গ্রামীণ ব্যাংকের এমডি পদে থাকার জন্য যে চক্রান্ত করে, আর আমেরিকা তার পক্ষে স্ট্যান্ড নেয়। এরা কীভাবে নেয় জানি না, তাদের দেশ হলে কী করতো। কিন্তু সেই কারণে যেহেতু তাকে এমডি পদে ছেড়ে দিতে হলো, কারণ ইউনূস নিজেই মামলা করেছিল আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে এবং বাংলাদেশ ব্যাংকের বিরুদ্ধে, 2টা মামলা করে। 2টা মামলা সে হেরে যায়, কারণ যেহেতু আইনে নাই তাকে তো রাখতে পারে না। তখনই কিন্তু হিলারি ক্লিন্টনের উদ্যোগে আমাদের পদ্মা সেতুর টাকা বন্ধ করে দেওয়া হয় এবং আমাদের বিরুদ্ধে, সকলের বিরুদ্ধে দুর্নীতি বলে তারা ওয়ার্ল্ড ব্যাংক দুর্নীতির খোঁজ করে এবং দুর্নীতির অভিযোগ আনে। আমার ছোট বোন রেহানা থেকে শুরু করে কাউকে বাদ দেয়নি। আমি এটা চ্যালেঞ্জ হিসেবে নেই। ওয়ার্ল্ড ব্যাংক কিন্তু সেটা প্রমাণ করতে পারেনি। কানাডা ফেডারেল কোর্টে মামলা হয়, সেই মামলার রায়ে তারা বলে ওয়ার্ল্ড ব্যাংক যে সমস্ত অভিযোগ এনেছে সব ভুয়া, কোনো এভিডেন্স সে দেখাতে পারে নাই। এতে ইউনূস আরও খেপে যায়। তারপরে তার চেষ্টা চলতে থাকে, প্রতিবার বাধা। 14 ইলেকশন যাতে ঠিক মতো না হয় সেই চেষ্টা, 18 ইলেকশনেও সেই একই গোলমাল করার চেষ্টা, এবং এরপর সে আরও মরিয়া হয়ে ওঠে। শুধু ট্রাম্প সাহেব মাঝখানে যখন আমেরিকার প্রেসিডেন্ট হয় তখন ইউনূসের দৌরাত্ম্য কমেছিল। আবার যখন বাইডেন আসলো, হিলারি ক্লিন্টনের গ্রুপ আসলো, তখন আবার সে চাঙ্গা হয়ে উঠলো এবং চক্রান্ত শুরু করলো। কাজে আজকে যে ঘটনা আগস্ট মাসে ঘটেছে, এটা মনে করবেন না যে হঠাৎ করে কোনো কিছু। এটা দীর্ঘদিনের একটা চক্রান্তের ফসল। যারা আমাদের স্বাধীনতায় বিশ্বাস করেনি বা সমর্থন করেনি, যে আমেরিকার কিসিঞ্জার বলেছিল বাংলাদেশ স্বাধীন হয়ে কী হবে, একটা বটমলেস বাস্কেট হবে, এটা তাদেরই চক্রান্ত ছিল। আওয়ামী লীগের নেতা কর্মীরা কিন্তু এই 2009 সাল থেকে 24 সাল পর্যন্ত আমরা যে রাষ্ট্র পরিচালনা করেছি, প্রতিটি ক্ষেত্রে আমাদের সাফল্যের পিছনে তাদের যথেষ্ট অবদান রয়েছে। এখানে একে অপরকে অভিযোগ করা, এটা বন্ধ করতে হবে। এখানে আমাদের একে অপরের অভিযোগের বিষয় ছিল না, এটা ছিল একটা আন্তর্জাতিক চক্রান্ত, ইউনূস হিলারি গন্ধের চক্রান্ত। এটা আপনাদের মাথায় রাখতে হবে। তার সাথে আমাদের দেশের কিছু হাতের জুটে গিয়েছিল, যারা ইউএসএইডের পয়সায় এনজিও করত এবং তাদের তাবেদারি করত, যারা এখন ইউনিভার্সিটির সাথে ক্ষমতায় বসে আছে। আপনারা দেখবেন ওই কয়জনই ওখানে আছে, এরাই কিন্তু এই চক্রান্তের সাথে সবগুলি জড়িত। আর এরা অর্থ সম্পদ দিয়ে এই ছাত্রদেরকে বিভ্রান্ত করা এবং তাদেরকে ব্যবহার করেছে। আর জামাতে ইসলামী, যেহেতু আমি যুদ্ধ অপরাধীদের বিচার করেছি, কাজেই তারা তার প্রতিশোধ নিতে চায়। সেই জন্যই তারাও সক্রিয় এবং তারা রিক্রুট করেছে। ছাত্রলীগের যারা কেবল এসে জয়েন করেছে গ্রাম থেকে, তাদেরকে পয়সা দিয়ে কিনে ফেলেছে এবং এইভাবে, এবং তারা যেটা করেছে ছাত্রলীগের থেকে যত অপকর্ম করেছে, তারপরে তো তারা সমন্বয়ক হয়ে চলে এসেছে আর বদনামটা ছাত্রলীগের কাঁধে ফেলে এসেছে। এটা হচ্ছে দুর্ভাগ্যের, যে এইভাবে প্রতিটি জায়গায় তারা তাদের সক্রিয় ছিল এবং চক্রান্ত করে গেছে। এই যে যার ফলে আজকে এই ঘটনা ঘটেছে 5ই আগস্ট। আমি এখানে একটা কথা বলতে চাই, যে রাষ্ট্র চালাতে এরা যে সম্পূর্ণভাবে ব্যর্থ, আর এদের যে একমাত্র কাজ হচ্ছে দুর্নীতি করা, এটা আজকে স্পষ্ট। আপনারা দেখেন, শেয়ার মার্কেটে টাকা উধাও। আমাদের সময় শেয়ার মার্কেট একটু এদিক ওদিক হলে যারা সোচ্চার হয়ে উঠতো, কই এখন তাদের মুখে কথা নাই কেন? সেই সেনাপ্রিয়, দেবপ্রিয়, অমক সমক গেল কোথায় সব? হাওয়া। সেই সেনাপ্রিয় কি দেবপ্রিয়, মজুমদার, অমক সমক, কত নাম শুনেছি তখন। এখন সবার নাম যেন চুপ। আমার প্রশ্ন, আমরা যখন রাষ্ট্র পরিচালনা করেছি
থেকে চুন খসতে পারতো না, হা হা করে উঠতেন। এখন আপনারা এখন থেমে গেলেন কিসের জন্য? কার ভয়ে? মব জাস্টিসের ভয়ে। তার বিরুদ্ধে তো কেউ কথা বলে না। কোথায় নিয়ে যাচ্ছে দেশটাকে? আজকে ইউনুস বাহিনীর সমস্ত শেয়ার মার্কেট টাকা খেয়ে ফেলেছে, এমনি নিজেই খেয়েছে, এবং পুঁজি হারিয়ে বিনিয়োগকারীরা আজকে হাহাকার করছে, তাদের দেখার কেউ নাই। আমাদের যে ডেভেলপমেন্ট বাজেট আমরা রেখে এসেছিলাম, সেখান থেকে উন্নয়ন বাজেট কেটে ফেলা হয়েছে। বয়স্ক ভাতা, বিধবা ভাতা সহ 116টা সোশ্যাল সেফটি নেট প্রোগ্রাম সেগুলি বন্ধ করে দিয়েছে। বিনামূল্যে বই এ পর্যন্ত দিতে পারেনি। আমরা বাজেট রেখে এসেছিলাম, তারপর আবার অতিরিক্ত 700 কোটি টাকা সেখানে তা দিয়েছিল, কিন্তু সেই বই এখনও ছাত্রছাত্রীদের হাতে পৌঁছায় নাই। এটা এপ্রিল মাসও যায়। তার উপর ইন্ডাস্ট্রি একের পর এক বন্ধ, গার্মেন্টস বন্ধ, শ্রমিকরা বেকার। আর আওয়ামী লীগ নেতাদের ইন্ডাস্ট্রি কেন, সেইগুলির উপরে হামলা, আগুন দেওয়া, পোড়ানো, শ্রমিকদের বেকার করা। আর সরকারি ভবন, জনগণের প্রপার্টি অগ্নিসংযোগ করা থেকে শুরু করে আওয়ামী লীগের অগণিত নেতা কর্মীদের ঘর বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, মাছের খামার, মুরগির খামার, তাদের মানে গরুর খামার থেকে শুরু করে ফলের বাগান, ক্ষেতের ফসল যে হারে তারা ধ্বংস করেছে। প্রায় 1 কোটির মতো স্থাপনা তারা জালিপুরে ছাড়খাড় করেছে। ইউনূস সাহেবের এই বিরাট অর্জনের জন্য তাকে তো আর একটা পুরস্কার দেওয়া দরকার বলে মনে হয় আমার। এইভাবে দেশটাকে সে ধ্বংস করে দিচ্ছে। আমি জানি না তার কি লাভ হচ্ছে এতে, কিন্তু দেশটাকে যে এইভাবে সে কেন ক্ষতিগ্রস্ত করছে সেটাই আমার প্রশ্ন। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। দেখলাম 63টা দলের এক মিটিং, তো গুনে 63টা হবে না। যাদেরকে আনছে তার মধ্যে এক মহিলা বললো, আপনি আসছেন কেন? কাই আমরা এই সভায় আসছি। বলে, কার সভা? কার জন্য আসছেন, কি করেন? আমরা হাসিনার জন্য আসছি বলে দিল। তো এই হলো অবস্থা। আজকে গ্রামে গঞ্জে হাহাকার, শহরে হাহাকার। আওয়ামী লীগের নেতাকর্মী ঘর বাড়িতে থাকতে পারে না, এই 7-8 মাস নিজের বাচ্চা বা মা বাবার মুখ দেখতে পায় না, অসুস্থ হলে তাদের চিকিৎসা করতে দেয় না, প্রতিনিয়ত এই নির্যাতন চলছে। আর এই সমন্বয়করা হাতে লাঠি, রামদা, চাপাতি নিয়ে সেই উচ্চ আদালত, চিফ জাস্টিসকে পদত্যাগ করানো, শিক্ষকদের পদত্যাগ করানো, আর সেনাবাহিনী, পুলিশের তো অগণিত নেতাকর্মী, তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা, কারো পাসপোর্ট বাতিল, মানে এমনভাবে সারা দেশের কোনো শ্রেণী পেশার মানুষ নাই এদের রুদ্ররোষে পড়েনি। তো কেন এইভাবে একটা দেশকে সে ধ্বংস করছে সেটাই আমাদের প্রশ্ন। আর ইউনূস হলো এই জঙ্গিদের সর্দার। কাজে এই জঙ্গি সর্দার আজকে দেশটাকে পদে পদে ধ্বংস করে দিচ্ছে, এবং এটা তো আরও খারাপ অবস্থা হবে। আমি 7,97,000 কোটি টাকার বাজেট দিয়ে এসেছিলাম, সেই বাজেটের টাকাগুলি গেল কোথায়? একটা টাকা উন্নতিও তো সারা দেশে হয়নি। যে কাজগুলি আমি করে এসেছিলাম তার কিছু কিছু সমাপ্ত হচ্ছে, ঘটা করে সেগুলি উদ্বোধন করে। যেখানে আওয়ামী লীগের নেতাকর্মীদের ঘরবাড়ি ভেঙে দিচ্ছে, যেখানে প্রত্যেকটা প্রতিষ্ঠান থেকে জাতির পিতার নাম মুছে ফেলছে, জাতির পিতার প্রতি অবমাননা করছে, যেখানে বঙ্গবন্ধু ভবন ভেঙে গুড়িয়ে দিয়েছে। তা আমি যে কাজগুলি উন্নয়নের জন্য করেছি সেগুলো ভেঙে দিক, সব মুছে ফেলুক। সেটা তো করছে না, উদ্বোধন করে আবার খুব বুক ফুলে শোনাচ্ছে উনি এটা উদ্বোধন করে ফেলেছেন, তিনি করে দিয়েছেন, এই আবার ক্রেডিট নিতে চাচ্ছে। লজ্জা হয় না তার? তার তো লজ্জা হওয়া উচিত যে যেখানে আওয়ামী লীগকে এইভাবে নির্যাতন করা হচ্ছে, হত্যা করা হচ্ছে, আর সেইখানে আবার আমার করা জিনিস সব কিছু সেগুলিকে আবার উদ্বোধন করে আবার নিজে সেখানে খুব বাহবা নেবার চেষ্টা করে। তার তো লজ্জা হওয়া উচিত। আসলে এই লোকটা চরম বেহায়, লজ্জা শরম নাই। যেমন বেআইনিভাবে গ্রামীণ ব্যাংকের ম্যানেজারগিরি করে এসছে, এখন ক্ষমতা যখন বসছেই একবার আইন মানবে না, সংবিধান মানবে না, জনগণের ম্যান্ডেট মানবে না, ক্ষমতায় বসে মনে হয় যে গুলু দিয়ে ক্ষমতার সাথে আটকে বসে আছে। এখন এই গুলু লেগে যখন বসছে, তখন ওই গুলু লাগানো সহই তাকে উপরে ফেলতে হবে, দেশকে বাঁচাতে হবে। কারণ এ থাকলে বাংলাদেশের ঘাস, মাটি, পাতা সব খেয়ে ফেলবে। কাজে তার জন্য সবাই এক হয়ে কাজ করতে হবে, এবং আমাদের লক্ষ্য সামনে একটাই,
যে আমরা বাংলাদেশকে উন্নয়নশীল দেশের মাঝে উন্নীত করেছি। এই উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশকে আমাদের প্রতিষ্ঠা করতে হবে এবং সেই পথ ধরে জাতির পিতার আদর্শ নিয়ে 2041 সালের মধ্যে বাংলাদেশকে ক্ষুধা দারিদ্র্যমুক্ত উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব আমরা, এবং সেই লক্ষ্য নিয়ে আমাদের কাজ করতে হবে। এই জন্য একমাত্র আওয়ামী লীগ ক্ষমতা না আসলে কোনোদিন এটা সম্ভব হবে না। সেই জন্যই আওয়ামী লীগকেই আজকে শক্তিশালী হতে হবে, জনগণের পাশে দাঁড়াতে হবে, ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়াতে হবে। এবং আমি ধন্যবাদ জানাই যে এই রোজার সময় ইফতার বিলি করা, সেহরি দেওয়া, যে কোনো দুর্যোগ দুর্বিপাকে জনগণের পাশে দাঁড়ানো এক আওয়ামী লীগই করেছে বা সহযোগী সংগঠন করেছে। আমাদের ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ প্রত্যেকে করেছে, সে আমাদের কৃষকই সবাই যে যার মতো পেরেছে সাহায্য করেছে। কাজে আওয়ামী লীগের জনগণের পাশে থাকে, তাই হাজার চেষ্টা করে হাজার বদনাম করেও মানুষের মন থেকে আওয়ামী লীগকে সরাতে পারেনি, ইনশাল্লাহ পারবেও না। নিজেরা একটু ঐক্যবদ্ধ থাকেন আর এই জঙ্গি ইউনূসকে সরিয়ে বাংলাদেশকে আবার শান্তির দেশে আমরা উন্নত করি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। খোদা হাফেজ। আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষণা ওটা আমরা মানি না, ওটা আমরা মানতে পারি না এবং আমরা মানবো না। আমাদের কাজ আমরা করে যাব। প্রত্যেকের প্রতিবাদ সমাবেশ করতে হবে, প্রতিবাদ মিছিল করতে হবে এবং বাংলাদেশটাকে এই গণতন্ত্রের হাত থেকে মুক্ত করতে হবে। আমি জানি আজকে আমরা এমন একটা দিনে সবাই কথা বলছি যখন এই সুদখোর খুনি জঙ্গি নেতা ইউনূস সে আওয়ামী লীগকে নিষেধাজ্ঞা জারি করেছে। আওয়ামী লীগের কোনো কার্যক্রম চলতে পারবে না, এমনকি আওয়ামী লীগের নিবন্ধনও বাতিল করে দিয়েছে। প্রশ্নটা হচ্ছে ইউনূসের কী অধিকার আছে এটা করার? সে যে ক্ষমতা দখল করেছে, এই ক্ষমতা দখল করেছে তো সে জঙ্গিদের উপর নির্ভর করে, সন্ত্রাস করে, মানুষ হত্যা করে, ছাত্র, শিক্ষক, আওয়ামী লীগ, পুলিশ, সাংবাদিক, সাংস্কৃতিক হত্যা করে সে লাশের উপর পাড়া দিয়ে সে ক্ষমতাটা দখল করেছে এবং সম্পূর্ণ অবৈধভাবে। তার ক্ষমতার কোনো ভিত্তি নেই, সাংবিধানিক ভিত্তি নেই, সে জনগণের ম্যান্ডেট নিয়ে আসেনি। আমেরিকায় সেপ্টেম্বর মাসে বিল ক্লিন্টন ফাউন্ডেশনের অনুষ্ঠানে সে নিজেই বলেছে যে এই আন্দোলনের কোনো নেতা ছিল না, ছাত্র জনতা ছিল না, এটা নাকি তার মেটিকুলাস ডিজাইনের মাস্টার মাইন্ড দ্বারা সংগঠিত। এখান থেকে তো বোঝা যায় যে তার ক্ষমতায় আসার লোভ কতটা ছিল এবং 2007 সালেও সে চেষ্টা করেছিল এবং আজকে ক্ষমতায় দখল করেই সে সব থেকে বেশি আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর অত্যাচার নির্যাতন। আমরা দেখতে পাচ্ছি তার ক্ষমতার লোভ একটা দেশকে সম্পূর্ণভাবে ধ্বংস, এবং আবার আওয়ামী লীগকে নিষিদ্ধ করে। আওয়ামী লীগকে নিষিদ্ধ তো সে ইয়াহিয়া খান করেছিল 71 সালে, আইয়ুব খান করেছিল 58 সালে যখন মার্শাল ল দেয়, এরপর জিয়াউর রহমান করেছিল। কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ করলেই আওয়ামী লীগ শেষ হয়ে যায় না। আওয়ামী লীগের শিকড় অনেক গাথা, কিন্তু আজকে তারা যে ক্ষমতা এসে ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে সেই 5 স্টার হোটেলে ইফতার পার্টি দিয়ে দল তৈরি করেছে, সেই এনসিপি নামে দল, সেই দল এত টাকা পায় কোথেকে? হতে হতে না হতেই এটা ছাত্রদের দিয়ে দল করলো, আর তাদের কাছে এত টাকা কোথেকে আসলো? একদিকে জামাত মানুষ হত্যা করা, রক কাটা, হাত কাটা, খুন করা ব্যস্ত, আর বিএনপি লুটপাটে ব্যস্ত। তাদের সাথে জুটছে এই সমন্বয়করা, কি ছাত্র, হাতে চাপাতি, লাঠি, চাইনিজ কুড়াল, অস্ত্র সব নিয়ে এক এক জায়গায় যাচ্ছে, মানুষের বাড়ি বাড়ি ঢুকছে, লুটপাট করে, একটু এদিক ওদিক হলেই খুন করে, আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। অন্যের সম্পত্তিতে এইভাবে ঢোকার অধিকার তাদের কে দিয়েছে? আমাদের আওয়ামী লীগের অফিস, বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে যত আওয়ামী লীগ অফিস ছিল এবং ঢাকা শহর সব জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে। মমতাজ, যে আমাদের দেশে একজন স্বনামধন্য বিখ্যাত গায়িকা, দেশের মানুষ তার গানের জন্য পাগল, তাকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার করে কোর্টের মধ্যে তাকে গালে থাপ্পড় মারা, তার উপরে অত্যাচার মারা, এবং শুধু তাকে না, আমাদের অগণিত নেতাকর্মী যারাই গ্রেপ্তার হয়েছে তাদেরকেই কোর্টে নেওয়া আনার সময় তাদেরকে হামলা করা হয়, মারা হয়। একটা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ এদের নেতাকর্মীদের ধরে যেভাবে নির্যাতন করা হয়, এবং এই নির্যাতন থেকে আমাদের নারী সমাজও রেহাই পাচ্ছে না। আজকে পার্বত্য চট্টগ্রামের অবস্থাটা কী?
কক্সবাজার থেকে বান্দরবন হয়ে লাখানছড়ি পর্যন্ত সমস্ত সেই সাচেকভ্যালি পর্যন্ত সব বেদখল হয়ে গেছে। হিন্দু সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা বলে বর্ডারে সরকার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। এটা কোন ধরনের কথা? বর্ডারে নিয়ন্ত্রণ যতক্ষণ আওয়ামী লীগ ক্ষমতায় ছিল ততক্ষণ তো বর্ডারের নিয়ন্ত্রণ যথাযথভাবে ছিল। এই নিয়ন্ত্রণ তো অন্য কোনো দেশে কেউ নিতে পারেনি। তখনও ওখানে আরাকান আর্মি ছিল, কিন্তু আমাদের বর্ডার তো সুরক্ষিত ছিল। এই যোগী ইউনূসকে আজকে জবাবদিহি করতে হবে। আমি তার কাছে জানতে চাই যে ডক্টর ইউনূস, আপনি বলেন ক্ষমতা দখল করেছেন অবৈধভাবে জঙ্গিদের নিয়ে, তাহলে আমাদের বর্ডার কেন আজকে উন্মুক্ত করে দেওয়া হলো? আজকে বর্ডার নিয়ন্ত্রণ কেন হারালো? রাষ্ট্র চালাবার মতো যোগ্যতা থাকতে হয়, জ্ঞান থাকতে হয়। ওই ক্ষুদ্র ঋণ দিয়ে সুদ খাওয়ার মতো না। সুদ খাওয়াটা সহজ, অর্থ পাচার করা সহজ, কিন্তু রাষ্ট্র চালানোতে যে ব্যর্থ সেটা হচ্ছে পরিচয় দিয়েছে। আজকে সারা দেশটাকে আজকে একটা কারাগারে পরিণত করেছে। আর যত ক্ষোভ আওয়ামী লীগ উপরে, কেন আওয়ামী লীগ স্বাধীনতা এনে দিয়েছে। হ্যাঁ, যারা যুদ্ধ অপরাধী তাদের ক্ষোভ থাকতে পারে, কারণ যুদ্ধ অপরাধীরা আমি তাদের বিচার করেছি। এদেশে মা বোনকে তারা পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে তুলে দিয়েছে, গ্রামের পর গ্রাম পথ দেখে নিয়ে গেছে, আগুন দিয়ে চালিয়ে পড়ে ছাড়খাড় করেছে। কাজে সেগুলি যারা এই অপরাধের সাথে জড়িত, এটা তো আন্তর্জাতিক স্বীকৃত যে যুদ্ধ অপরাধীদের বিচার করা যাবে। আমরা সেই বিচার করেছি, কোনো অপরাধ করিনি। আজকে সেখানে কি করছে? যারা এই যুদ্ধ অপরাধীদের বেলায় সাক্ষী দিয়েছে তাদের ধরে ধরে খুন করছে, তাদের নির্যাতন করছে, তাদেরকে হত্যা করছে, তাদের বাড়িঘর দখল করে দিচ্ছে। এবার যা জামাত সব থেকে বেশি এ ব্যাপারে সক্রিয়, মানে প্রত্যেকটা জায়গায় এই ঘটনা তারা ঘটাচ্ছে এবং দেশটাকে আজকে একেবারে ধ্বংসের দিকে নিয়ে গেছে। আওয়ামী লীগের অগণিত নেতা কর্মী, না হলে প্রায় 70-80 হাজার মামলা এবং আসামি হবে প্রায় 4-5 লাখ। কারণ এজাহারভুক্ত আসামি, তার সাথে আবার অজ্ঞাতনামা। দেখা গেল একটা উপজেলায় 6-7 হাজার অজ্ঞাতনামা দিয়ে রেখে দিয়েছে। আর এই অজ্ঞাতনামাদের তালিকা নিয়ে যায় যে কী করে, সেখানে আবার চাঁদাবাজি। এখানে আরেকটা মজা ব্যাপার হচ্ছে, সেখানে আবার পুলিশের জন্য চাঁদাবাজি করে দেওয়া। অথচ এই পুলিশ ফাঁড়ি আক্রমণ করে 450 পুলিশ ফাঁড়িতে আগুন দিয়েছে, অস্ত্র লুট করেছে। অস্ত্রগুলি কিন্তু এখনও উদ্ধার হয় নাই। ইউনূসের হাতে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন, এ কথাটা সবার মাথায় রাখতে হবে। কিন্তু এই দেশ লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি। কাজে আওয়ামী লীগকে নিষেধাজ্ঞা দিয়ে দেশটাকে একেবারে রসাতলে পাঠাবে, এটা কোনোদিন হতে পারে না। এটা আওয়ামী লীগ কখনো হতে দেবে না। আর ওই ইউনূসের করা একটা অবৈধভাবে ক্ষমতা দখলকারীর দ্বারা আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষণা, ওটা আমরা মানি না, ওটা আমরা মানতে পারি না এবং আমরা মানবো না। আমাদের কাজ আমরা করে যাব। আওয়ামী লীগ এদেশে গণমানুষের সংগঠন, এ কথাটা মাথায় রাখতে হবে। আজকে মানবিক করিডোর দিচ্ছেন তিনি। কিসের মানবিক করিডোর? কার জন্য? আজকে যদি সেই মিয়ানমারের জান্তা সরকার, তারা ক্ষমতায় আছে, সেখানে আরাকান আর্মি, তারা তাদের ইনসার্জেন্সি অ্যাক্টিভিটিস, এটা তো যুগ ধরেই চলছে। এখন যদি মিয়ানমার আক্রমণ করে, এয়ার অ্যাটাক করে, সেগুলি কোথায় এসে পড়বে? কারণ এই আরাকান আর্মির জন্য এরা বর্ডার খুলে দিয়েছে, তো সব তো বাংলাদেশে এসেই পড়বে। তো বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কোথায় থাকবে? কেন বাংলাদেশ এই ধরনের অবস্থায় ফেলা হলো? কেন বাংলাদেশকে ফেললো? সেটার জবাব তাকে দিতে হবে। কারণ যদি মিয়ানমার আজকে মর্টার শেল মারে, সেটা তো বাংলাদেশে এসে পড়বে। যদি এয়ার অ্যাটাক করে, সেটাও বাংলাদেশে এসে পড়বে। তো ইউনূসকে ওটা ঠেকাতে পারবে না? ইউনূস এইভাবে আমাদের দেশকে অন্যের হাতে তুলে দেবে ক্ষমতায় থাকার জন্য, এবং যাতে নির্বাচন দিতে না হয় সেই জন্য সেই যুদ্ধ খেলা। কারণ সে অবৈধভাবে ক্ষমতা দখল করেছে, এটা তো ছাড়তে পারে না। ঠিক গ্রামীণ ব্যাংকের পদ যেমন বাগিয়ে নিয়েছিল, গ্রামীণ ব্যাংকের আইনে আছে 60 বছর বয়স পর্যন্ত থাকা যায়। আর সেখানে কী করলো? বেআইনিভাবে তার বয়স 70 বছর পর্যন্ত থেকে গেল। আর যখন
মানে ব্যাংকের পক্ষ থেকে বলা হলো, সেন্ট্রাল ব্যাংকের পক্ষ থেকে বলা হলো যে আপনি এখানে ভুল করছেন, আপনি থাকতে পারেন না। তখন সরকারের বিরুদ্ধে মামলা করলো, দুইটা মামলা, ব্যাংকের বিরুদ্ধে মামলা, মানে আমাদের বাংলাদেশ ব্যাংকের বিরুদ্ধেও মামলা, আমাদের সরকারের বিরুদ্ধে মামলা করলো। কিন্তু সেই মামলা হেরে গেল এবং তাকে ওই পথটা ছাড়তে হলো। সেই দোষ নাকি আমাদের। আর সেই ক্ষোভে সেই আমেরিকান হিলারি ক্লিন্টন, বিল ক্লিন্টন, যে কে ফাউন্ডেশনে সে মোটা অঙ্কের টাকা দেয়, তার মাধ্যমে পদ্মা সেতুর টাকা বন্ধ করে দিল। পদ্মা সেতুর টাকা বন্ধ করে দিলে আমি সিদ্ধান্ত নিলাম যে নিজে টাকা করব। আমরা কিন্তু সেটা করে ফেলেছি। নিজের অর্থে পদ্মা সেতু নির্মাণ করে আমরা বিশ্বকে দেখায় দিলাম যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7ই মার্চের ভাষণে যেটা বলেছিলেন যে বাঙালিকে কেউ দাবায় রাখতে পারবে না, বাঙালিকে যে কেউ দাবায় রাখতে পারে না, সেটা আমরা প্রমাণ করেছি। কিন্তু কি দুঃখের বিষয়, আজকে ওনার এক উপদেষ্টা ফরিদা আক্তার, তিনি আবার মৎস্য বিষয়ক উপদেষ্টা, বলে ফেললো পদ্মা সেতু বানানোর ফলে নাকি আমাদের পরিবেশ খুব খারাপ হয়ে যাবে, মাছের জন্য খারাপ হয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি। এরা কী ধরনের রাজনীতি করে? তিনি তো আবার বাম রাজনীতি করতেন। আজকে যে আমাদের 21টা জেলার মানুষগুলি আজকে যে সুযোগ পেয়েছে তাদের আর্থসামাজিক উন্নয়ন করার একটা সেতুর জন্য, কত মানুষের জীবন বেঁচে গেছে। এই ফেরি পার হতে যে কতজন মারা গেছে। রাজধানীর সঙ্গে যোগাযোগ করতে 22 ঘন্টা সময় লাগতো স্টিমারে, তারপর যখন ব্রিজ হলো তাতেও প্রায় 6, 7, 8 ঘন্টা 10 ঘন্টা লেগে যেত। আর আজকে মাত্র 3 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টার মধ্যে সবাই চলে আসতে পারে। এবং যা আমাদের অর্থনীতি যে জিডিপিতে অন্তত 2% অবদান রেখে যাচ্ছে। আর সেখানে সে বলে যাচ্ছে এটা করা নাকি ঠিক হয়নি। কোথায় যাব এদের? মানে এরা একেবারে অর্বাচীন ছাড়া আর কিছুই নেই। ওই ক্ষমতার লোকটা আছে, এর বেশি আর কিছু তাদের নেই। একদিকে যুদ্ধ খেলা করে নিজের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থেকে ঝুঁকিয়ে ফেলছে, আর আরেকজন এসে বলছেন এই সেতুটা করা ঠিক হয়নি।